গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি তোমাদের সাথে রয়েছি জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটি ক্লাসে তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভূগোল বইতে ভারত, সে ভারত থেকে আলোচনা শুরু করেছিলাম, তাই না? সেখানে আমরা ভারতের প্রশাসনিক বিভাগ, ভারতের ভূপ্রকৃতি ইত্যাদি সম্পর্কে বা ভারতের জলসম্পদ ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম। এবং গত ক্লাসে আমরা জেনেছিলাম ভারতের জলবায়ু সম্পর্কে। তবে আজকে কিন্তু আমরা একটা নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আহ, দেখো, আলোচনা তো আজকে করব আমি নতুন একটা বিষয় নিয়ে। তার আগে কিন্তু আমি দেখব যে তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে, অর্থাৎ যে ভারতের জলবায়ু সম্পর্কে যে আলোচনা করেছিলাম তোমাদের কতটা জ্ঞান হয়েছে বা তোমরা কতটা বুঝতে পেরেছো পড়াটা, সেটা কিন্তু একটু যাচাই করে নেব। ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো তো যে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? ভেরি গুড, মৌসুমী নামে, তাই না? আচ্ছা, তোমরা এবার বলো আমাকে যে মৌসুমী নামে তো ভারতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? দেখো, বর্ষাকাল তো আমাদের একটা টাইম আসে, কিন্তু ভারতের এমন একটা জায়গা আছে যেখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। ভেরি গুড, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে কেন বছরে দুবার বৃষ্টিপাত হয়? আলোচনা কিন্তু করেছিলাম, তাই না? বলো কেউ আমাকে, কেন দুবার বৃষ্টিপাত হয় বছরে? ভেরি গুড। আচ্ছা, এই যে ভারতের বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতটা কিভাবে আসছে, কার দ্বারা হচ্ছে বলো তো আগে? বাহ! মৌসুমী বায়ুর দ্বারাই কিন্তু ভারতে বৃষ্টিপাত ঘটে, তাই না? আমাদের যে রাজ্যটি বলছে তামিলনাড়ু, সেই রাজ্যটি কিন্তু কোথায় রয়েছে? ভারতবর্ষের দক্ষিণ দিকে রয়েছে। অর্থাৎ এই দক্ষিণ পশ্চিম দিক থেকে যখন মৌসুমী বায়ু প্রবেশ করছে, তখন কিন্তু একবার এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হচ্ছে। আবার যখন উত্তর পূর্ব দিক হয়ে মৌসুমী আবার ফিরে যায়, অর্থাৎ প্রত্যাগমন ঘটে মৌসুমী বায়ুর, তখন কিন্তু এই বঙ্গোপসাগর উপর দিয়ে যখন আসছে মৌসুমী বায়ুটা, তখন কিন্তু সেই জলীয় বাষ্প সংগ্রহ করে এবং সেই ফেরলের সূত্র তো আমাদের আশা করি মনে আছে যে ডান দিক চেপে এই করমণ্ডল উপকূলে কিন্তু ফেরার সময় আবার বৃষ্টিপাত হয়। ফলে তামিলনাড়ু উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। আচ্ছা, আমরা বৃষ্টিপাত তো দুবার তামিল করমণ্ডল উপকূলে হচ্ছে জানলাম। আমরা এটাও জেনেছিলাম যে ভারতবর্ষের দুটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ, তাই না? তাহলে তোমরা আমাকে বলো দুটো উদাহরণ কি? সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসুমী নামে। তার ঠিক উল্টো দিকে কিন্তু, অর্থাৎ পাহাড়ের এক ঢালে প্রতিবাদ ঢালে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, যেটা মৌসুমী নাম। কিন্তু তার ঠিক উল্টো দিকে একটা শহর রয়েছে যেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, অর্থাৎ বৃষ্টিচ্ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। বলো তো কোনটি সে জায়গাটার নাম? ভেরি গুড, মেঘালয়ের শিলংয়ে কিন্তু একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ আরো রয়েছে। ভারতের যে পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, সেই পর্বতমালা থেকে কিন্তু আরব সাগর থেকে যে মৌসুমী বায়ু ঢুকছে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই পশ্চিমঘাট পর্বতমালা ঠিক পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে না, তাই পূর্ব দিকের অংশটা কিন্তু কি বলবো, বৃষ্টির ছায়া অঞ্চল। ভেরি গুড। আচ্ছা, এবারে তোমাদের বলতে হবে যে আমাদের ভারতবর্ষের আবহাওয়া দপ্তর, আবহাওয়া অফিস কোনটি, কোথায় অবস্থিত? বলো। নিউ দিল্লি, ভেরি গুড। আচ্ছা, বলো তো এই যে মৌসুমী বায়ু ঋতু বৈচিত্র্য, আমাদের ঋতুকে কয় ভাগে ভাগ করে মৌসুমী বায়ু এবং কি কি? ভেরি গুড, চারটি প্রধান ভাগে ভাগ করে, তাই না? সেগুলো কি তোমাদের মনে আছে? কি কি বলো তো? ভেরি গুড। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল, এই চারটি প্রধান ঋতুতে কিন্তু আমরা ভাগ করছি মৌসুমী বায়ুর প্রভাব অনুযায়ী। আচ্ছা, আমাদের ভারতবর্ষের সব থেকে শীতলতম স্থানের নাম কি বলতো? ভেরি গুড, আমাদের ভারতবর্ষে সব থেকে শীতলতম স্থানের নাম কিন্তু হলো জম্মু কাশ্মীরের দ্রাস। এবং সবথেকে যে উষ্ণতম স্থান যেখানে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি পৌঁছে যায়, সেটি কিন্তু হলো কোথায়? রাজস্থানের থর মরুভূমির কাছে। আচ্ছা, তোমরা এই যে মৌসুমী বায়ুর যখন আমরা ভাগগুলো পড়েছিলাম, তখন তোমরা লু, কালবৈশাখী, আঁধি,
পশ্চিমী ঝঞ্ঝা, এই কথাগুলো কিন্তু তোমরা ভালো করে জেনেছিলে, তাই না? আচ্ছা, এই টার্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। তোমরা বলো তো যে লু ভারতবর্ষের কোথায় লক্ষ্য করা যায়? ভেরি গুড। উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে গ্রীষ্মকালে কিন্তু লু লক্ষ্য করা যায়। দুপুরবেলা যে চরম যে গরম হাওয়া বয়, সেটাই কিন্তু হলো লু। আচ্ছা, কালবৈশাখী নামকরণ কি করে হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। কারণ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বৈশাখ মাসে এই ঝড়টা বিকেলের দিকে আসে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং বজ্রপাতও ঘটায়। তাই এর নাম কালবৈশাখী, তাই তো? আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে পশ্চিমী ঝঞ্ঝাটা কি, মনে আছে? বলো। পশ্চিমী ঝঞ্ঝা। আচ্ছা, বলো যে পশ্চিমী ঝঞ্ঝা আগে কোন সময় হয়, অর্থাৎ গ্রীষ্মকাল, শীতকাল, বা বর্ষাকাল, কোন সময় হয়? ভেরি গুড। শীতকালে হয়, তাই না? এই শীতকালে ভূমধ্যসাগর থেকে যে আগত দুর্বল ঘূর্ণবাতের প্রভাবে আমাদের ভারতের উত্তর পশ্চিম দিকে কিন্তু শীতকালে টানা একদিন বা দুদিন আহ, হালকা রিমঝিম বা ঝিরঝিরি বৃষ্টি হয়। খুব জোরে বৃষ্টি হয় তা কিন্তু না, ঝিরঝির করে বৃষ্টি হয়। আহ, সেই যে বৃষ্টিটা হওয়াটাকে আমরা কি বলছি? পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে স্টুডেন্ট, আশা করি তোমরা ভারতের জলবায়ু সম্পর্কে বিস্তারিত জেনেছো। তবে আজকে আমরা কিন্তু নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তুমি বলো তো, আমরা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীর ঠিক কোথায় বসবাস করছি? পৃথিবীর উপরে বসবাস করছি, তাই না? আর এই পৃথিবীর উপরে রয়েছে ভূপৃষ্ঠ, তাই তো? এই যে ভূপৃষ্ঠের উপর শিলাচূর্ণ, বিয়োজিত জৈব পদার্থ, জীবাণু, তারপরে জলীয় দ্রবণ ইত্যাদি দ্বারা গঠিত যে মাটির স্তরটা রয়েছে, সেই মাটির স্তরের উপরে আমরা বসবাস করি, তাই না? তাহলে তোমরা কিন্তু আজকে বুঝতে পারছো, আমি তোমাদের সাথে আজকের ভারতের যে মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, মৃত্তিকা একটা বড় চ্যাপ্টার, সেহেতু আমি দুটি ক্লাসের মাধ্যমে তোমাদের এই মৃত্তিকা, ভারতের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করব। আজকে কিন্তু পার্ট 1। আমরা জলসম্পদ পড়ার সময় স্টুডেন্ট কি দেখেছিলাম, যে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো কি? জল, তাই তো? ঠিক তেমনি এই মাটিও কিন্তু পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ। দেখো, আমরা আজ যা কিছু খাচ্ছি বেশিরভাগ জিনিস, সেগুলো কিন্তু এই মাটির সঙ্গে কিন্তু একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। ধান, গম, বিভিন্ন শাকসবজি সবই কিন্তু কোথায় উৎপন্ন হচ্ছে? মাটিতে। ফলে মাটির যে গুণমান, সেই গুণমানের উপর ভিত্তি করেই কৃষিকাজের আজ দিনের পর দিন উন্নতি ঘটেছে। তাই মাটি সম্পর্কে কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান বা পুঙ্খানুপুঙ্খ যে ধারণা, সেটা কিন্তু থাকা অত্যন্ত জরুরি, তাই তো? তাহলে আমরা প্রথমে দেখব যে মাটিকে, ভারতবর্ষের যে মাটি রয়েছে, সে মাটিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। দেখো, প্রথমেই রয়েছে ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ। তোমরা ডান দিকে ছবিটা লক্ষ্য করবে, ঠিক আছে? এটা আমাদের ভারতবর্ষের ম্যাপ। ভারতবর্ষের মৃত্তিকাকে মূলত 6টি প্রধান ভাগে ভাগ করা যায়। সেটি কিসের ভিত্তিতে? মৃত্তিকার উৎপত্তি, বৈশিষ্ট্য, উদ্ভিদের বিস্তার, শিলাস্তরের গঠন এবং যে জলবায়ু রয়েছে, সেই জলবায়ুর তারতম্য অনুযায়ী ভারতের যে মৃত্তিকা রয়েছে তাকে আমরা মূলত প্রধান 6টি ভাগে ভাগ করতে পারি। দেখো, ১ নম্বর যে ভাগটা রয়েছে সেটি কিন্তু তোমরা সকলেই নাম শুনেছ, পলিমাটি বা পলিমৃত্তিকা। ভারতবর্ষে এই পলিমৃত্তিকা কিন্তু সবথেকে বেশি রয়েছে, তাই না? তারপরে রয়েছে দেখো খুবই উর্বর কৃষ্ণ মৃত্তিকা, ৩ নম্বর রয়েছে লোহিত মৃত্তিকা, ৪ নম্বর রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা, ৫ নম্বর রয়েছে পার্বত্য ও অরণ্য মৃত্তিকা এবং ৬ নম্বর লেখা সবার শেষে রয়েছে শুষ্ক অঞ্চলের মৃত্তিকা। দেখো, আমাদের ভারতবর্ষ যখন আমরা আহ ভূপ্রকৃতি পড়েছিলাম, তখন আমরা জেনেছিলাম যে এই ভারতবর্ষে কিন্তু সমস্ত রকম জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে এই জলবায়ুর তারতম্য যেহেতু হচ্ছে, সেহেতু মৃত্তিকার ধরনও কিন্তু পাল্টে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে, অর্থাৎ যেখানে পাহাড় পর্বত রয়েছে সেখানে একরকম মৃত্তিকা, যেখানে সমভূমি রয়েছে সেখানে একরকম মৃত্তিকা, আবার যেখানে ভারতবর্ষের মালভূমি অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু অন্যরকম মৃত্তিকা লক্ষ্য করা যায়। তাহলে এই যে সুবিশাল দেশ ভারতবর্ষ, সেখানে কিন্তু আমরা মূলত 6টি প্রধান মৃত্তিকা লক্ষ্য করতে পারি। এবারে আমরা এই মৃত্তিকা সম্পর্কে কিন্তু এক এক করে বিস্তারিত জানবো। পলিমৃত্তিকা সম্পর্কে জানবো, কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে জানবো, ঠিক আছে? প্রথমে আমরা জেনে নেব যে পলিমৃত্তিকা সম্পর্কে। স্টুডেন্ট, ১ নম্বরে রয়েছে দেখো পলিমৃত্তিকা। আঞ্চলিক বন্টন, অর্থাৎ
পলিমৃত্তিকা ভারতবর্ষের কোন কোন অঞ্চলে লক্ষ্য করা যায় সেই সম্পর্কে জানবো। ভারতের প্রায় 46% অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে সমভূমির পলিমাটি। তাহলে তোমরা কিন্তু একটা টার্ম শুনলে যে সমভূমির পলিমাটি, অর্থাৎ এই যে পলিমাটি সেটি কিন্তু সমভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। এবং আমাদের ভারতবর্ষের যে সমস্ত মাটিগুলি তোমাদের সাথে আমি একটু আগে বললাম যে 6 প্রকার মাটি রয়েছে, তাদের মধ্যে সব থেকে বেশি জায়গা জুড়ে কিন্তু রয়েছে এই পলিমাটি। এই পলিমাটি আবার আঞ্চলিক ভাগ রয়েছে কিছু কিছু, যেমন কি এক, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। নাম্বার দুই, দক্ষিণ ভারতের যে নদী অববাহিকা রয়েছে সেখানকার সমভূমি, এবং উপকূলীয় সমভূমি অঞ্চলে এই পলিমৃত্তিকা লক্ষ্য করা যায়। তো আমরা প্রথমে দেখব যে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। দেখো, তোমরা যখন ভারতবর্ষের নদ নদী পড়েছিলে তখন কিন্তু জেনেছিলে যে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র নদীর যে সমভূমি অঞ্চল পৃথিবীর বৃহত্তম সমভূমি অঞ্চল বা বদ্বীপ অঞ্চল গড়ে তুলেছে, তাই তো? এই যে আহ গঙ্গা নদী উৎপত্তি হয়েছে কোথায় বলতো? গঙ্গোত্রী হিমবাহ থেকে। আচ্ছা, তোমরা ছবিটা লক্ষ্য করো, এই যে হলুদ যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা তোমাদের ম্যাপে, এই সমস্ত অঞ্চলটা কিন্তু হলো কি অঞ্চল? পলিমৃত্তিকা অঞ্চল। অর্থাৎ গঙ্গা নদীর সৃষ্টি হওয়ার পর বা ব্রহ্মপুত্র নদী বা সিন্ধু নদীর সৃষ্টি হওয়ার পর আমরা সকলে জানি পার্বত্য অঞ্চলের সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পর সেই নদী যখন উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ বয়ে এসেছে, উচ্চ প্রবাহে নদী যে ক্ষয় কাজ করছে, নুড়ি কাঁকর বালি সেই ওইগুলো কিন্তু বয়ে নিয়ে এসে এই সমভূমি অঞ্চলের সৃষ্টি করেছে। ঠিক আছে? উৎপত্তি তাহলে কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করলাম কিভাবে উৎপত্তি হচ্ছে। এই অঞ্চলের নদীসমূহ শিলা ক্ষয় করে নদী অববাহিকা সঞ্চয় করেছে। নদী উচ্চ প্রবাহে ক্ষয় কাজ করে, আর নিম্ন প্রবাহে কি কাজ করে স্টুডেন্ট বলো? সঞ্চয়ের কাজ করে। ভেরি গুড। আচ্ছা, ভারতবর্ষের একটি আদর্শ নদীর নাম কি? গঙ্গা নদী। এবং ভারতবর্ষের মধ্যে এই যে গঙ্গা নদী এটি কিন্তু প্রধান নদী, তাই তো? আচ্ছা, 2 নম্বর দেখো রয়েছে দক্ষিণ ভারতের নদী অববাহিকা অঞ্চল। দক্ষিণ ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর নাম তোমরা বলো তো আগে। ভেরি গুড। কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী, তাই না? এই যে নদীগুলো রয়েছে দক্ষিণ ভারতে, তার যে অববাহিকা অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলগুলো সমুদ্রের তীরবর্তী এসব অঞ্চলে মিলিত হচ্ছে, এগুলো সবই কিন্তু পূর্ববাহিনী নদী ভারতবর্ষের, তাই না? সব কিন্তু বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এই নদীগুলির অববাহিকা অঞ্চলে কিন্তু সমভূমিতে পলিমৃত্তিকা লক্ষ্য করা যায়। আর নাম্বার 3 কি রয়েছে? উপকূলীয় সমভূমি অঞ্চল। আমরা উপকূল বলতে কি বুঝি? সমুদ্রের তীরবর্তী যে অঞ্চল সেখানে কিন্তু উপকূল। ভারতবর্ষের 3 দিকেই রয়েছে সমুদ্র, এবং একদিকে পার্বত্য অঞ্চল, তাই তো? উত্তর দিকে পার্বত্য অঞ্চল এবং পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ দিকে রয়েছে সমুদ্র দ্বারা বেষ্টিত। তোমরা ভারতের যখন অবস্থান করছিলে তখন কিন্তু এটা জেনেছিলে। বলো তো আমাকে যে ভারতবর্ষের কোন দিকে কি সাগর রয়েছে? পশ্চিম দিকে বলো আগে। ভেরি গুড, আরব সাগর। পূর্বে বঙ্গোপসাগর এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। এই যে অঞ্চলগুলো রয়েছে উপকূলবর্তী অঞ্চল, যে সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় কি দেখা যায়? পলিমৃত্তিকা লক্ষ্য করা যায়। যেমন দেখো, এই যে গুজরাটের এই অংশে কিন্তু রয়েছে পলিমৃত্তিকা। আবার এই যে অন্ধ্রপ্রদেশের এবং তামিলনাড়ুর কিছুটা অংশে কিন্তু পলিমৃত্তিকা লক্ষ্য করা যায়। তা আমরা আঞ্চলিক বন্টন জানলাম, উৎপত্তি জানলাম, এবার জানবো গুরুত্ব ও উৎপাদিত শস্য। প্রায় সব ধরনের ফসল কিন্তু এই পলিমাটিতে খুব ভালো জন্মায়। অর্থাৎ পলিমাটি কিন্তু অত্যন্ত উর্বর একটা মাটি, তাই তো? যেমন ধান, গম, তৈলবীজ, আখ, পাট, আলু, শাকসবজি প্রভৃতি এই মাটিতে খুব ভালো জন্মায়। আচ্ছা, পলিমাটির বৈশিষ্ট্য জানবো এবার আমরা। রং কি হবে? দেখো, শিলা বৈশিষ্ট্যের তারতম্যের কারণেই পলি মৃত্তিকার রং কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। মৃত্তিকার গভীরতাও সব জায়গায় সমান নয়। গঠন কি? মৃত্তিকার মধ্যে কোথাও বালির ভাগ বেশি, আবার কোথাও পলির ভাগও বেশি লক্ষ্য করা যায়। সুষম গঠনযুক্ত বলে মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি, তাই এই মাটি কিন্তু উর্বর। তার আগে তোমরা গ্রথন কি জানো? মাটির গ্রথন জানো না, তাই তো? আমি বলে দিচ্ছি, শোনো। এই যে মাটির মধ্যে কাদা, পলি, তারপরে বালির যে আপেক্ষিক অনুপাত, এই আপেক্ষিক অনুপাতকে কিন্তু আমরা বলবো মাটির গ্রথন। তাহলে কি বললাম? যে আহ, মাটির মধ্যে বা কাদার মধ্যে যে কাদা, বালি, তারপরে তোমার আপেক্ষিক যে এই যে গুলোর আপেক্ষিক যে অনুপাত,
সেই অনুপাতকে কিন্তু মাটির গঠন আমরা বলে থাকবো। তাহলে পলি মাটির গঠন কেমন? এই মাটিতে কিন্তু গঠনযুক্ত বলে মাটির জল ধারণ ক্ষমতা বেশি, ফলে ফসল উৎপন্ন ভালো হয়। তাই তো? আমাদের এই যে পশ্চিমবঙ্গের কিন্তু বেশিরভাগ অঞ্চল কি কি মৃত্তিকা? পলি মৃত্তিকা লক্ষ্য করা যায়। সেই জন্যে দেখবে আমাদের পশ্চিমবঙ্গের যে সমভূমি অঞ্চল রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ধান জন্মায়, পাট জন্মায়, তাই তো? আর এগুলো কিন্তু সবই বেশি জলের প্রয়োজন হয়। অর্থাৎ যে মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি থাকবে সেই মাটিতে কিন্তু ধান, পাট, শাকসবজি ভালো হবে। তাই তো? আচ্ছা, উপাদান। এই মাটিতে কি কি উপাদান রয়েছে? পলি মাটিতে মৃত্তিকায় ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ বেশি, কিন্তু নাইট্রোজেন ও জৈব পদার্থের পরিমাণ কিন্তু কম। আমরা কি আলোচনা করছি? পলি মাটি নিয়ে। এই পলি মাটির কিন্তু আঞ্চলিক কিছু শ্রেণীবিভাগ রয়েছে। যেমন তোমরা নাম শুনে এসছো খাদার, ভাঙ্গার, তাই না? বলো তো খাদার কাকে বলে? ভেরি গুড। নদীর তীরবর্তী যে নবীন পলি মাটি তাকে আমরা কি বলবো? খাদার। আর ভাঙ্গার? নদী থেকে দূরে, দূরবর্তী অঞ্চলে যে মৃত্তিকা পলিমাটি সেটাকে আমরা কি বলবো? ভাঙ্গার। অর্থাৎ এক কথায় বলতে গেলে নতুন পলিমাটি হচ্ছে খাদার এবং প্রাচীন যে পলিমাটি সেটাকে আমরা কি বলবো? ভাঙ্গার। তাই তো? আচ্ছা, এইবারে এসো ২ নম্বর যে মৃত্তিকা রয়েছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগল মৃত্তিকা। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, গুজরাটের দক্ষিণ অংশ, অন্ধ্রপ্রদেশের উত্তর অংশ, কর্ণাটকের উত্তর ও তামিলনাড়ুর উত্তর অংশের প্রায় ৫.৫০ লক্ষ বর্গ কিমি স্থান জুড়ে কিন্তু রয়েছে কৃষ্ণ মৃত্তিকা। অর্থাৎ আমরা একটু আগে দেখছিলাম পলি মৃত্তিকা রয়েছে ভারতবর্ষের 46% অঞ্চল জুড়ে। ঠিক তেমনই এই কৃষ্ণ মৃত্তিকা কিন্তু ভারতবর্ষের 17% অঞ্চল নিয়ে কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকা লক্ষ্য করা যায়। দেখো, তোমরা ম্যাপে এই যে অংশটা দেখতে পাচ্ছ, যে কালো অংশটা, এই কালো অংশটা কিন্তু হলো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখো, এই মাটি কিন্তু অত্যন্ত উর্বর। হুম আহ, এতে ফসল উৎপন্ন তো খুবই ভালো হয় এবং মাটির যে উর্বরতা সেটি কিন্তু খুব বেশি। উৎপত্তি হয়েছে কি করে? স্বল্প বৃষ্টিপাতের প্রভাবে লাভা গঠিত ব্যাসাল্ট শিলা থেকে এই মৃত্তিকার উৎপত্তি হয়েছে। দেখো, লাভা গঠিত ব্যাসাল্ট শিলা, আর আমরা সকলেই জানি যে দাক্ষিণাত্য মালভূমি কিন্তু এটা লাভা গঠিত মালভূমির উদাহরণ, তাই না? তাহলে ভারতবর্ষের দক্ষিণ দিকে এই যে মালভূমি অঞ্চলটা সেখানে কি দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, গুরুত্ব ও উৎপাদিত শস্য। এই মাটিতে কার্পাস, তৈলবীজ, তামাক, পেঁয়াজের চাষ প্রচুর পরিমাণে হয়। রেগুর মাটি তুলা চাষের জন্য কিন্তু বিশেষ উপযোগী, তাই একে কি বলা হয়? ব্ল্যাক কটন সয়েল। তাহলে তোমরা কিন্তু আরো একটা টার্ম শুনলে যে ব্ল্যাক কটন সয়েল। পরীক্ষায় কিন্তু এরকম আসা প্রশ্ন যে কোন মাটিকে ব্ল্যাক কটন সয়েল বলা হয়? তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড। কৃষ্ণ মৃত্তিকা কিন্তু বলা হয় ব্ল্যাক কটন সয়েল। আর তোমরা এটা মনে রাখবে যে ভারতের যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল সেটি কিন্তু কোথায়? দাক্ষিণাত্য যে ভারতবর্ষের যে দক্ষিণ দিকের অংশ সেই অংশটি কিন্তু, দক্ষিণ এবং পশ্চিম দিকের যে অংশ সেই অংশে কিন্তু লক্ষ্য করা যায় কৃষ্ণ মৃত্তিকা। এরপরে আমরা দেখব যে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য কি। প্রথমে আসবো রং। দেখো, ম্যাপে তোমরা কি রং দেখেছিলে? কালো রং, তাই না? ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি এই মৃত্তিকার টাইটেনিয়াম অক্সাইড ও জৈব যৌগের পরিমাণে বেশি থাকায় কিন্তু এই মাটির রং কালো হয়। তাহলে কৃষ্ণ মৃত্তিকার রং কেমন? কালো। আচ্ছা, বিশেষ বৈশিষ্ট্য কি রয়েছে? বর্ষাকালে এই মাটি চটচটে কিন্তু শুষ্ক ঋতুতে বেশ শক্ত এবং ফাটলের সৃষ্টি হয়। গ্রথন পলি ও কাদার ভাগ বেশি থাকায় গ্রথন মাঝারি বলে জল ধারণ ক্ষমতা খুব বেশি। তাহলে দেখো, মাটির কিন্তু গ্রথন বেশি আছে, পলি ও কাদার ভাগ বেশি রয়েছে, ফলে জল ধারণ যে ক্ষমতা মাটির সেটি কিন্তু বেশি। আচ্ছা, আর এই মাটিতে কি কি শাকসবজি বা কি কি উৎপন্ন হয় তোমরা ভালো করেই জানলে। সব থেকে ভালো বেশি হয় কি? তুলো চাষ। তাই একে কি বলা হয়? ব্ল্যাক কটন সয়েল। আচ্ছা, এরপরে দেখো রয়েছে উপাদান। কি কি উপাদান রয়েছে এই মাটিতে? বিভিন্ন খনিজ সমৃদ্ধ হওয়ায়, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, চুন, ম্যাগনেসিয়াম, আয়রন, অক্সাইড প্রভৃতি যে খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মাটিতে লক্ষ্য করা যায়। ফলে মাটি কিন্তু খুবই উর্বর একটি মাটি। তাহলে আমরা কি কি জানলাম? যে পলি মাটি আর কৃষ্ণ মৃত্তিকা। পলি মাটি হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি যে অঞ্চল
সেই অঞ্চল পলিমাটি। এবং কৃষ্ণ মৃত্তিকা কোন অঞ্চলের স্টুডেন্ট তোমরা বলো আমাকে। ভেরি গুড, মহারাষ্ট্রের কিছুটা অংশ, কর্ণাটক, মধ্যপ্রদেশের কিছুটা অংশ, তাই না? এবং গুজরাটের কিছুটা অংশ নিয়ে কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে। লাভা গঠিত যে লাভার প্রভাব এই মাটিতে লক্ষ্য করা যায়, তাই তো? ফলে মাটি কিন্তু কালো প্রকৃতির, ব্যাসাল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে বলে মাটি কালো রঙের হয়। ঠিক আছে, এরপরে আমরা পড়বো 3 নম্বর যে মাটি রয়েছে ভারতবর্ষের, এই 3 নম্বর মাটি সম্পর্কে। তার আগে তোমরা এখানে দেখো এই ছবিটা, কৃষ্ণ মৃত্তিকা কিন্তু এরকম কালো রঙের হয়। ঠিক আছে, এখানে তৈলবীজ, তুলো, পেঁয়াজ খুব ভালো উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর রয়েছে লোহিত মৃত্তিকা। লোহিত মৃত্তিকা আঞ্চলিক বন্টন অর্থাৎ কোন কোন অঞ্চলে লক্ষ্য করা যায় সেটা কিন্তু আমাদের জানতে হবে। ভারতের প্রায় 3.5 লক্ষ বর্গ কিমি অর্থাৎ ভারতের প্রায় 11% বা 11% যে অঞ্চল সেটি কিন্তু এই লোহিত মৃত্তিকা লক্ষ্য করা যায়। কোথায় কোথায় লক্ষ্য করা যায়? দেখো, কর্ণাটক, তারপরে মহারাষ্ট্রের দক্ষিণ পূর্বাংশ, অন্ধ্রপ্রদেশের পূর্বভাগ, মধ্যপ্রদেশ, উড়িষ্যার কিছুটা অংশ, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের কিছুটা অংশ জুড়ে কিন্তু রয়েছে এই লোহিত মৃত্তিকা। আমাদের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বে যে নাগাল্যান্ড রয়েছে, সেই নাগাল্যান্ডেরও কিছু অংশে, মণিপুর, মিজোরাম এই জায়গাগুলোতে রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু এই লোহিত মৃত্তিকা লক্ষ্য করা যায়। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, যে এই যে লোহিত মৃত্তিকা পশ্চিমবঙ্গের ঠিক কোথায় লক্ষ্য করা যায় বা কোন দিকে? ভেরি গুড, পশ্চিমবঙ্গের কিন্তু পশ্চিম দিকে, তাই না, এই লোহিত মৃত্তিকা লক্ষ্য করা যায়। এবারে দেখো কিভাবে উৎপত্তি হয়েছে এই মৃত্তিকার। অধিক উষ্ণতা ও আর্দ্রতার প্রভাবে প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা গলিত আবহবিকারের মাধ্যমে এই মৃত্তিকার সৃষ্টি হয়েছে বা পরিণত হয়েছে। তোমরা ম্যাপে দেখো এই যে অঞ্চলটা রয়েছে, যেখানে মধ্যপ্রদেশের কিছুটা অংশ, উত্তরপ্রদেশের কিছুটা অংশ, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিক, এবং এদিকে কিন্তু কি রয়েছে, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এই যে অঞ্চলগুলো নিয়েই কিন্তু লোহিত মৃত্তিকা লক্ষ্য করা যায়। আর এই হলুদগুলো কি মৃত্তিকা স্টুডেন্ট? ভেরি গুড, পলি মৃত্তিকা। আর এই যে কালোগুলো, বাহ, খুব ভালো, যে কৃষ্ণ মৃত্তিকা, তাই তো? তাহলে আমরা জানলাম যে লোহিত মৃত্তিকার আঞ্চলিক বন্টন। এরপরে এই মাটির উৎপত্তি হচ্ছে কি করে সেটাও জানলাম। এবারে এই মাটির কিছু গুরুত্ব রয়েছে এবং উৎপাদিত শস্য রয়েছে। এই মাটি অনুর্বর হলেও তাতে কি কি উৎপন্ন হয়? মিলেট, বাদাম, ভুট্টা, সোয়াবিন, আঙ্গুর ও কফি উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ শস্য, যে অর্থনৈতিক দিক থেকে যে গুরুত্বপূর্ণ শস্যগুলো রয়েছে, অর্থাৎ দাম বেশি, সেসব শস্যগুলো কিন্তু এই লোহিত মৃত্তিকায় হয়ে থাকে। জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে এই মাটিতে ধান, তৈলবীজ, ডাল প্রভৃতি কিন্তু হয়ে থাকে। এই দেখো, বিভিন্ন রকম তৈলবীজ, ডাল রয়েছে, ধান রয়েছে, তারপরে আর কি রয়েছে, বিভিন্ন রকম তৈলবীজ রয়েছে। এগুলো কিন্তু এই যে লোহিত মৃত্তিকা সেখানে উৎপত্তি হয়। রং, কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই দেখো রয়েছে লোহিত মৃত্তিকার রং। মাটিতে লোহার পরিমাণ বেশি থাকায় রং লাল, তবে কখনো কখনো এর রং বাদামি, ধূসর ও হলুদও হয়। মাটির যে গ্রথন পলি ও ভাগ কিন্তু বেশি থাকে, অর্থাৎ পলি আর বালিকণার ভাগ কিন্তু মাটিতে বেশি থাকছে। তাহলে কি জানলাম আমরা? যে মাটির রং লোহিত অর্থাৎ আহ, লাল রং। লোহিত অর্থাৎ কথার অর্থ হচ্ছে লোহার পরিমাণ কিন্তু বেশি। ঠিক আছে, তাহলে লোহিত মৃত্তিকার রং হচ্ছে মাটিতে লোহার পরিমাণ বেশি থাকার জন্য লাল হয়, এবং মাঝে মাঝে এটি আবার বাদামি, ধূসর থেকে হলুদ রঙেরও কিন্তু হয়ে থাকে। দেখো এই যে নিচে ছবি রয়েছে লোহিত মৃত্তিকার। উপাদান, এই মাটিতে কি কি যৌগ রয়েছে? দেখো, ফসফরাসের পরিমাণ বেশি কিন্তু নাইট্রোজেন এবং চুনের ভাগ সামান্য, এবং জৈব পদার্থের পরিমাণ খুব কম বলে অনুর্বর। অর্থাৎ এই যে মাটি লোহিত মৃত্তিকা, এই মাটিতে কিন্তু কি হয়, যে বিভিন্ন যে জৈব পদার্থ তার পরিমাণ কিন্তু কম, ফলে এই মাটি অনুর্বর। ফসফরাসের পরিমাণ সব থেকে বেশি থাকে, এরপরে চুন ও নাইট্রোজেনের পরিমাণ কিন্তু খুব সামান্য পরিমাণে থাকে। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা দেখবো যে 4 নম্বর যে মৃত্তিকার ভাগটি রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকা। দেখো স্টুডেন্ট,
ল্যাটেরাইট মৃত্তিকার নাম কিন্তু তোমরা সবাই শুনেছো, তাই না? এর আঞ্চলিক বন্টন অর্থাৎ কোন কোন অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা ভালো হয় ভারতবর্ষে বা কোথায় লক্ষ্য করা যায় সেটা সম্পর্কে আমরা জানবো। দেখো, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ, মেঘালয়ে বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মাটি 2.5 লক্ষ বর্গ কিমি অংশে জুড়ে অবস্থান করছে এই ল্যাটেরাইট মৃত্তিকা। দেখো, ভারতের প্রায় 8% স্থান জুড়ে অবস্থান করছে ল্যাটেরাইট মৃত্তিকা। এর আগে আমরা দেখেছিলাম পলিমাটি 46%, কৃষ্ণ মৃত্তিকা 17%, এবং তারপরে কি পড়েছিলাম আমরা, লোহিত মৃত্তিকা কত পার্সেন্ট ছিল বলতো? ভেরি গুড, 11%। এবং এরপরে 4 নম্বর রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা, সেটি কিন্তু ভারতবর্ষের প্রায় 8% স্থান জুড়ে অবস্থান করছে। তাহলে কোন কোন অঞ্চল? দেখো, এই যে লাল যে অংশগুলো দেখছো, এটাই কিন্তু হলো ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এই যে পশ্চিমবঙ্গের কিছুটা অংশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ, ঠিক আছে? আচ্ছা, মেঘালয় রয়েছে এদিকে, এই যে লাল অংশটা, এটিও কিন্তু হলো ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। উৎপত্তি কি করে হয়েছে? অধিক বৃষ্টির ফলে আবহবিকারগ্রস্ত যে উচ্চভূমি, প্রাচীন শিলাস্তর থেকে সিলিকা ও অন্যান্য যে পদার্থ রয়েছে সেগুলো অপসারিত হয়েছে, এবং পড়ে থাকা লোহা, অ্যালুমিনিয়াম, অক্সাইড বা হাইড্রোক্সাইড এর সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে অধিক বৃষ্টিপাতের সময় যে আবহবিকারগ্রস্ত যে উচ্চভূমি, সেখান থেকে কিন্তু সেই শিলাস্তরগুলো কি হয়েছে, অপসারিত হয়েছে, অর্থাৎ নিচের দিকে এসে এসে কিন্তু বিভিন্ন যে যৌগ যেমন লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদির সাথে মিশে এই ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি করেছে। গুরুত্ব ও উৎপাদিত শস্য। দেখো, ল্যাটেরাইট মৃত্তিকার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই মাটি অনুর্বর বলে কৃষিকাজ কিন্তু হয় না, তবে এই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়, তাই না? আমরা দেখেছি যে আমাদের ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল কিন্তু এরকম অসংখ্য ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত মৃত্তিকা এখানে লক্ষ্য করা যায়। তবে তোমরা এটা মাথায় রাখবে যে এই মাটি একেবারে অনুর্বর কৃষিকাজের জন্য। তবে জল সেচ মাধ্যমে এবং সার প্রয়োগের মাধ্যমে বর্তমানে কিন্তু মাটিতে আহ, চা, কফি, বাদাম এবং রাবার ইত্যাদি চাষ কিন্তু করা হচ্ছে। আর এই ল্যাটেরাইট মৃত্তিকা মালভূমি অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায়। এটাও কিন্তু তোমরা মনে রাখবে যে মালভূমি অঞ্চলগুলো রয়েছে ভারতবর্ষের, সেখানে কিছু কিছু জায়গায় এই ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা, তাই না? কোন কোন জেলায় বলতো? ভেরি গুড। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে কিন্তু আমরা ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করতে পারি, অর্থাৎ লাল মাটি, তাই না? ল্যাটেরাইট মৃত্তিকার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রথমেই রং। রং লাল, বাদামি ও হলদে বাদামি হয়ে থাকে এই ল্যাটেরাইট মৃত্তিকা। বিশেষ বৈশিষ্ট্য কি? মাটিতে জল থাকলে থকথকে, কিন্তু শুকিয়ে গেলে শক্ত ইটের মতো হয়ে যায়। অন্যান্য খনিজ ও জৈব পদার্থ থাকে না বলে এই মাটি কিন্তু একদম অনুর্বর। তাহলে মাটিতে যেহেতু বিভিন্ন খনিজ পদার্থ সমৃদ্ধ থাকছে না, তাই মাটি কিন্তু সম্পূর্ণ অনুর্বর। অর্থাৎ সব থেকে অনুর্বর মাটি যদি বলা হয় তাহলে সেটা কিন্তু আমরা ল্যাটেরাইট মৃত্তিকাকে বলতে পারি। এবং শুকিয়ে গেলে এই মাটি কেমন দেখতে হয় স্টুডেন্ট? ইটের মতো কিন্তু শক্ত। তোমরা ডান দিকে যে ছবিটা দেখছো, এটি কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকার একটি ছবি। দেখো, লাল মাটি ইটের মতো রয়েছে। এবারে দেখবো যে এই মাটির গ্রথন। বড় শক্ত দলা বা বিচ্ছিন্ন কাঁকরের মতো পদার্থ দিয়ে এটি সৃষ্টি হয়েছে। উপাদান কি রয়েছে? লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ অক্সাইড মৃত্তিকার প্রধান উপকরণ। তাহলে খনিজ পদার্থগুলো কি কি অবস্থান করছে এখানে? বিশেষ করে বেশি লোহা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, এই যে খনিজগুলো কিন্তু এই মাটিতে লক্ষ্য করতে পারছি। তাহলে তোমরা জানলে যে ভারতবর্ষের 8% অঞ্চল জুড়ে লোহিত, সরি, ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে, এবং সেটি কোথায় কোথায়? অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশের কিছুটা অংশে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। অর্থাৎ ল্যাটেরাইট কথার অর্থ কিন্তু হলো ইটের মতো শক্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখবো যে 5 নম্বর যে মৃত্তিকা রয়েছে, সেই 5 নম্বর মৃত্তিকা সম্পর্কে। কি মৃত্তিকা? পার্বত্য ও অরণ্য মৃত্তিকা। তোমরা নামটা শুনেই হয়তো বুঝতে পারছো যে
পার্বত্য মৃত্তিকা কোথায় লক্ষ্য করা যাবে, তাই না? কোথায় লক্ষ্য করা যাবে? ভারতের পার্বত্য অঞ্চলকে। তাহলে এই ভারতের পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চল কোথায় রয়েছে বলো? উত্তর দিকে বেশিরভাগ অঞ্চল কিন্তু পার্বত্য অঞ্চল। এছাড়া ভারতবর্ষের দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে পশ্চিম ঘাট পর্বতমালা এবং পূর্ব ঘাট পর্বতমালা রয়েছে, সেখানেও কিন্তু কিছুটা অংশ এই পার্বত্য অঞ্চলের মৃত্তিকা আমরা লক্ষ্য করতে পারি। দেখো আঞ্চলিক বন্টন বলছে উত্তরে হিমালয় এবং দক্ষিণে নীলগিরি পশ্চিমঘাট পর্বতের বনভূমি, বনভূমিতে এই যে পার্বত্য অঞ্চলে বা অরণ্য মৃত্তিকা লক্ষ্য করা যায়। হিমালয়ের উপত্যকা বা অনমিত অঞ্চলের এই মৃত্তিকা সব থেকে বেশি লেখা যায়। ভারতের প্রায় 2.85 লক্ষ বর্গ কিমি অঞ্চল জুড়ে কিন্তু এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। সমগ্র ভারতের মধ্যে যদি আমি 100% ধরি মাটি, তার মধ্যে কিন্তু 8.7% মাটি হলো পার্বত্য ও অরণ্য মৃত্তিকা। তাহলে তোমরা ছবি দেখেই বলে ফেলো কোন কোন অঞ্চল এই পার্বত্য অঞ্চলের মৃত্তিকা লক্ষ্য করা যায়। দেখো এই যে অংশগুলো, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তারপরে তোমার উত্তরাখণ্ড, এদিকে কোথায়, এদিকে অরুণাচল প্রদেশ, তাই না? এবং নিচের দিকে কিন্তু এই পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, পূর্বঘাট পর্বতমালা রয়েছে। এইসব জায়গাতেও কিন্তু পার্বত্য অঞ্চলের মৃত্তিকা আমরা লক্ষ্য করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পার্বত্য অঞ্চলের মাটি কোথায় লক্ষ্য করা যায়। একদমই সহজ, পার্বত্য অঞ্চলে। আর তোমরা ভারতের ভূপ্রকৃতি পড়ে এসেছো যে পার্বত্য অঞ্চল ভারতের কোথায় কোথায় লক্ষ্য করা যায়। তাহলে তোমরা কিন্তু রিলেট করে কিন্তু পড়বে, তাহলে বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে এই যে পার্বত্য অঞ্চলের মাটি সেটি কিভাবে উৎপত্তি হয়েছে। ডালপালা, লতাপাতা, ফুল পচে সৃষ্টি জৈব পদার্থ শিলার সাথে বিক্রিয়া করে কিন্তু এই মাটির সৃষ্টি হয়েছে। দেখো এই যে পার্বত্য অঞ্চলের মাটিকে কিন্তু আমরা একটা ট্রাম দিয়ে বলে থাকি মাঝে মাঝে, কি ট্রাম বলতো, মনে আছে তোমাদের? মনে নেই। দেখো পার্বত্য অঞ্চলের মাটিকে কিন্তু আমরা আবার পর্জল মৃত্তিকাও বলে থাকি, তাই না? তাহলে পার্বত্য অঞ্চলের যে মৃত্তিকা লক্ষ্য করা যায় সেটি কিন্তু হলো পর্জল মৃত্তিকা। আচ্ছা, গুরুত্ব কি? অনুর্বর হলেও এই মাটিতে কিন্তু চা, কফি, বিভিন্ন মসলা, ফল, বাগিচা ফসল এই মাটিতে সব থেকে বেশি উৎপন্ন হয়। আমরা দেখেছি যে দার্জিলিং এর নাম সকলেই শুনেছি, তাই না? এই দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয়, তাই তো? তাহলে এই পার্বত্য অঞ্চলের মৃত্তিকা চা, কফি, এইসব মসলা, বিভিন্ন রকম ফল ইত্যাদি উৎপাদনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রয়েছে দেখো পার্বত্য ও অরণ্য মাটির কিছু বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? প্রথমে রয়েছে দেখো রং। এই মাটি ধূসর বাদামি ও কালচে রঙের হয়ে থাকে। আর কি বৈশিষ্ট্য রয়েছে? মাটির যে গ্রথন, সে গ্রথন কিন্তু সূক্ষ্ম, অর্থাৎ জল ধারণ ক্ষমতা কিন্তু খুবই কম, তাই এই মাটি অনুর্বর। আচ্ছা, এরপরে রয়েছে কর্কশ পলি, নুড়ি, বালি দিয়ে এই মাটি গঠিত হয়। সূক্ষ্ম, জল ধারণ ক্ষমতা কম, এটা তোমার সাথে এক্ষুনি আলোচনা করলাম আমরা। অর্থাৎ মাটির গ্রথন কম। আর যদি রঙের কথা বলি তাহলে কি হবে সেটা রং? ধূসর ও বাদামি রঙের, তাই তো? আচ্ছা, এবারে রয়েছে দেখো উপাদান। মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ বেশি, কিন্তু পটাশ ও ফসফরাসের পরিমাণ কিন্তু কম। তাহলে কি বলছি, যে মাটির যে জৈব পদার্থ, সেই জৈব পদার্থের পরিমাণ বেশি, অপরদিকে পটাশ ও ফসফরিয়াম যে রয়েছে তার কিন্তু অংশ অনেকটাই কম এই পার্বত্য ও অরণ্য মাটিতে। ঠিক আছে? এরপরে দেখো লাস্টের যে মৃত্তিকা রয়েছে 6 নম্বর, সেটি কিন্তু হলো মরু ও শুষ্ক মৃত্তিকা, তাই তো? তাই দেখো তোমরা পার্বত্য অঞ্চলের মৃত্তিকা কিন্তু এরকম অসংখ্য গাছপালা থাকবে। তাই সৃষ্টির সময় কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে গাছের পাতা, নুড়ি কাপড় ইত্যাদি, তারপরে এগুলো মাটির সাথে বিক্রিয়া করে কিন্তু এই মাটির সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো মরু ও শুষ্ক অঞ্চলের মৃত্তিকা। রাজস্থানের মরুভূমি অঞ্চল ও তৎসংলগ্ন যে পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের কিছুটা অংশ, সেই অংশ নিয়েই কিন্তু এই মরু ও শুষ্ক অঞ্চলের মৃত্তিকা গড়ে উঠেছে। অর্থাৎ এই মরু অঞ্চলের মৃত্তিকা একমাত্র ভারতের পশ্চিম দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মোট 4.5% অঞ্চল জুড়ে ভারতবর্ষের এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। আর এই মৃত্তিকাতে বালির পরিমাণ কিন্তু সব থেকে বেশি রয়েছে। আমরা জানি যে মরুভূমি অঞ্চলে শুধু বালি আর বালি, তাই তো? তাহলে যখনই মরু অঞ্চলের মৃত্তিকার কথা তোমাদের মাথায় আসবে বা বলবে, তাহলে কিন্তু ভেবে নেবে যে আমাদের মরুভূমি অঞ্চলটা কোথায় রয়েছে। রাজস্থানে কিন্তু সব থেকে বেশি রয়েছে, তাই না? রাজস্থানের মরুভূমি অঞ্চল, এছাড়া তার যে পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানার কিছুটা অংশ এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। দেখো এই যে এই অংশগুলো,
এই যে অংশটা সম্পূর্ণরূপে কিন্তু মরু ও শুষ্ক অঞ্চলের মৃত্তিকা। উৎপত্তি হয়েছে কি করে? বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম, মানে 50 সেমিও কিন্তু কম, তাই এই অঞ্চল কিন্তু মরুভূমির সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে বৃষ্টিপাত কম হওয়ার জন্য যান্ত্রিক যে আবহবিকারের প্রভাবে বেলে পাথর জাতীয় শিলাস্তর থেকে এই মৃত্তিকার উদ্ভব হয়েছে। তাই বালির যে মরু অঞ্চলের যে লবণাক্ততা সেটি কিন্তু বেশি, মরুভূমির বৃষ্টি কম, কিন্তু যে লবণের ভাগ কিন্তু আবার এই মাটিতে বা এই মৃত্তিকাতে বেশি লক্ষ্য করা যায়। গুরুত্ব: জলসেচ ব্যবস্থা প্রত্যাবর্তনের মাধ্যমে এই অঞ্চলে গম, যব, মিলেট, তুলা, ডাল, তৈলবীজ বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে, তবে সেটা কার মাধ্যমে? জলসেচ ব্যবস্থা উন্নতির মাধ্যমে। আচ্ছা, এরপর আমরা দেখবো যে মরু ও শুষ্ক অঞ্চলের কিছু কিছু বৈশিষ্ট্য। প্রথমে দেখবো আমরা রং। মাটির রং বাদামি, হলুদ ও হালকা হলুদ। দেখো এই যে রয়েছে মরুভূমি অঞ্চলের মৃত্তিকার ছবি, বালির ভাগ কিন্তু যথেষ্ট বেশি, তাই না? বিশেষ বৈশিষ্ট্য কি? মাটি জল ধারণ ক্ষমতা কম এবং জৈব পদার্থের পরিমাণ কম থাকায় অনুর্বর প্রকৃতির। দেখো, যেহেতু বালি মাটি, আমরা যদি বালির উপরে জল দিই তাহলে সেই জলটা কি হবে? চুঁইয়ে নিচের দিকে প্রবেশ করে যাবে, ঢালু অনুযায়ী নিচের দিকে প্রবেশ করে সে এগিয়ে যাবে। ফলে এই মাটিতে কিন্তু জল ধারণ ক্ষমতা কম। অর্থাৎ জল যদি ভালো না ধরে মাটি, তাহলে কি কোনো ফসল উৎপন্ন হওয়া সম্ভব? সম্ভব নয়। তাই এই মাটি কিন্তু একেবারে অনুর্বর মাটি কৃষিকাজের ক্ষেত্রে। মাটির যে গঠন বালি দ্বারা বেশি বলে এই মাটির গঠন হালকা, অর্থাৎ মাটি কিন্তু একদম হালকা, বালির পরিমাণ বেশি রয়েছে। উপাদান কি কি রয়েছে? মাটিতে লবণের ভাগ বেশি, তবে ফসফেট ও নাইট্রেটের যে উপস্থিতি তার কারণে আর্দ্রতার প্রভাবে এই মাটি উর্বর হয়ে ওঠে। তাহলে এই মাটি কিন্তু অ্যাকচুয়ালি অনুর্বর, কিন্তু এই মাটিতে যদি আমি ফসফেট এবং নাইট্রেটের উপস্থিতি কোথাও কোথাও লক্ষ্য করি, সেই অঞ্চলে মাটি কিন্তু আবার উর্বর প্রকৃতির। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই যে ছটা ভাগ মৃত্তিকা সম্পর্কে সেটি কিন্তু পড়লাম। তাহলে তোমরা আমাকে বলো সেই ছটা ভাগ কি কি? নাম্বার ওয়ান, সব থেকে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কি? পলি মৃত্তিকা, ভেরি গুড। নাম্বার টু, বলো, কৃষ্ণ মৃত্তিকা। 3 নম্বর হচ্ছে লোহিত মৃত্তিকা। 4 নম্বর ল্যাটেরাইট মৃত্তিকা। 5 নম্বর হলো পার্বত্য অঞ্চলের বা অরণ্য মৃত্তিকা। এবং 6 নম্বর হলো কিন্তু মরু ও শুষ্ক অঞ্চলের মৃত্তিকা। ঠিক আছে স্টুডেন্ট? এরপরে আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়লাম সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে? দেখো স্টুডেন্ট, প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভারতের সব থেকে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কোন মাটি? তোমরাই বলো আমাকে। ভেরি গুড। যে রয়েছে পলি মাটি, তাই না? কত পার্সেন্ট অঞ্চল জুড়ে রয়েছে বলো তো? 46% অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে পলি মৃত্তিকা। আচ্ছা, এই পলি মৃত্তিকা ভারতের কোন কোন রাজ্যে লক্ষ্য করা যায়? ভেরি গুড। উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ডের কিছুটা অংশ, আবার আমাদের পশ্চিমবঙ্গ, তাই না? আচ্ছা, নাম্বার 2 রয়েছে দেখো, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর অন্য কি নামে পরিচিত? ভেরি গুড। ব্ল্যাক কটন সয়েল নামে পরিচিত কৃষ্ণ মৃত্তিকা, তাই না? আচ্ছা, নাম্বার 3, ভারতের প্রধান মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? বলে ফেলো। মৃত্তিকা গবেষণাগার কিন্তু রয়েছে ভারতের কোথায়? ভেরি গুড। মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু রয়েছে মৃত্তিকা গবেষণাগার। স্টুডেন্ট, আরো একটা ইনফরমেশন দিই তোমাদের সাথে, যে ভারতের এই যে থর মরুভূমি রয়েছে, সেই মরুভূমি গবেষণাগার কেন্দ্র কিন্তু রয়েছে কোথায়? যোধপুরে। ঠিক আছে? আর যদি বলে মৃত্তিকা গবেষণাগার, সেটি তোমরা কি বলবে? মধ্যপ্রদেশের ভোপালে। আচ্ছা, নাম্বার 4 রয়েছে দেখো, ভারতের কোথায় কোথায় ল্যাটেরাইট মাটির প্রাধান্য বেশি? বলো, কোথায় কোথায় ল্যাটেরাইট মাটির প্রাধান্য বেশি, অর্থাৎ লাল মাটি? ভেরি গুড। আমাদের পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের বা কর্ণাটকের কিছু কিছু স্থানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। আচ্ছা, নাম্বার 5, খাদার ও ভাঙ্গার কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন পলিমাটি পড়েছিলাম তখন পড়েছিলাম খাদার ও ভাঙ্গার। তাহলে বলো, খাদার কাকে বলে? ভেরি গুড। নদী তীরবর্তী যে নতুন পলিমাটি তাকে আমরা কি বলবো? খাদার। আর ভাঙ্গার? নদী থেকে দূরবর্তী স্থানে যে প্রাচীন পলিমাটি, তাই না? এই প্রাচীন পলিমাটিকে কি বলবো আমরা? ভাঙ্গার। তোমরা কিন্তু খাদার আর ভাঙ্গারের পার্থক্য কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পড়ে রাখবে। 6 নম্বর প্রশ্ন কি?
পার্বত্য ও অরণ্য মৃত্তিকা কোথায় কোথায় দেখা যায়? খুবই সহজ প্রশ্ন একটা, বলো। পার্বত্য অঞ্চল। সেই পার্বত্য অঞ্চলগুলো কি? ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল, সেখানে এই পার্বত্য মৃত্তিকা দেখা যায়। আর কোথায় কোথায়? পশ্চিমঘাট পর্বতমালা, নীলগিরি পর্বত, এই অঞ্চলগুলোতেও কিন্তু পার্বত্য অঞ্চলের মৃত্তিকা লক্ষ্য করা যায়। নাম্বার 7 রয়েছে দেখো, তুলো চাষের জন্য বিশেষ উপযোগী কোন মাটি? বলো। ভেরি গুড। রেগুর মৃত্তিকা বা রেগুর মাটি, তাই তো? কৃষ্ণ মৃত্তিকা যেটাকে আমরা বলছি। কেন বলছি তুলো চাষের জন্য বিখ্যাত? তার কারণ এর কিন্তু আরো একটা নাম রয়েছে, ব্ল্যাক কটন সয়েল, তাই না? আচ্ছা, তো আশা করি তোমাদের মনে আছে। ভেরি গুড। লাস্ট প্রশ্নটা দেখো রয়েছে, কোন মাটি একেবারে অনুর্বর? বলো। ভেরি গুড, ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু একেবারে অনুর্বর। তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি এই মাটির বা মৃত্তিকার পার্ট 2 ক্লাসটা নিয়ে আসবো। সেখানে মৃত্তিকা ক্ষয় কিভাবে হচ্ছে, এই ক্ষয় প্রতিরোধের উপায় কি কি, এবং ভারতবর্ষের যে মৃত্তিকা ক্ষয় অঞ্চলগুলি কোনগুলি, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ক্লাস।